কলেজের একটি ছেলে একদিন আমাকে এসে বলল, তুলসী, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। যতবার তোমাকে দেখি ততবারই মুগ্ধ হয়ে পড়ি। তোমার সৌন্দর্যে আমি পাগল হয়ে গেছি। তুলসী, প্লিজ, তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। আমি বললাম, দেখুন, আমি এখানে পড়ালেখা করতে এসেছি, প্রেম করতে নয়। তখন ছেলেটি বলল, তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি নিজেকে শেষ করে দেব। ছেলেটির এমন ভালোবাসার কথা শুনে আমার মন ধীরে ধীরে তার প্রতি দুর্বল হয়ে পড়ল এবং এক পর্যায়ে আমি তার প্রেমে পড়ে গেলাম। ধীরে ধীরে আমাদের সম্পর্ক আরও গভীর হতে লাগল। একদিন ছেলেটি ভালোবাসার দাবি নিয়ে আমাকে বলল, তুলসী, চলো আমরা কোথাও একটু ঘুরে আসি। আমি বললাম, কোথায় যাবে? সে বলল, আমি তোমাকে নিয়ে আমার এক বন্ধুর বাসায় যাব। সেখানে একটি দাওয়াত আছে। আমি তাকে বিশ্বাস করে তার সাথে তার বন্ধুর বাসায় চলে গেলাম। কিন্তু সেখানে যাওয়ার পর যা ঘটল তা শুনলে বন্ধুরা, তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি তুলসী রানী। আমি কলকাতার একজন মেয়ে। আমি ছোটবেলা থেকে পড়াশোনায় অনেক ভালো ছিলাম আর মনের মধ্যে ছিল হাজারটা স্বপ্ন। বাবা মারা গেছেন অনেক আগে, মাই ছিলেন আমার একমাত্র অভিভাবক। কলেজে ওঠার পরেই আমার জীবনে এক নতুন মোড় আসে, যেটা আমি কোনোদিন ভুলতে পারব না। আমার কলেজ ছিল সাউথ কলকাতার একটা নামকরা গার্লস কলেজ। সেখানেই পাশের কলেজের একটা ছেলের সঙ্গে প্রথম দেখা। নাম অর্ক। লম্বা, ফর্সা, চশমা পরা ছেলেটা যেন বইয়ের পাতার কোনো কবিতার মতো। প্রথম যেদিন চোখে চোখ পড়েছিল, আমার মনের ভেতরটা কেমন যেন দপদপ করছিল। ও খুব মেধাবী আর ভদ্র ছিল। আমাদের কলেজের বার্ষিক উৎসবে স্বেচ্ছাসেবী হিসেবে এসেছিল ওদের কলেজ থেকে। তখনই আমাদের আলাপ। প্রথমটা শুধু হাই হ্যালো দিয়ে শুরু, এরপর ধীরে ধীরে কথাবার্তা বাড়তে থাকে। আমাদের কথোপকথনের বিষয় ছিল সাধারণ পড়াশোনা, সিনেমা, বইপত্র। কিন্তু আমি বুঝে ফেলেছিলাম ওর কথার ভেতরে একটা আলাদা ভাব আছে, যেটা সবাইকে অনুভব করায় না। আর আমার নিজের অজান্তেই অর্ক আমার মনে একটু একটু করে জায়গা করে নিচ্ছিল। একদিন কলেজে বসেছিলাম লাইব্রেরিতে, হঠাৎ অর্ক এসে আমার পাশে বসল। ও বলল, তুই রবীন্দ্রনাথ পড়িস? আমি মাথা নাড়লাম। সে বলল, তাহলে বুঝতে পারবি না কারো দিকে তাকিয়ে কেন মনটা হঠাৎ শান্ত হয়ে যায়। সেই কথাটাই যেন আমার মনে একটা অন্যরকম ভাবনার সৃষ্টি করল। এরপর থেকে ও প্রায় আসতো আমার সঙ্গে দেখা করতে। কখনো ক্যান্টিনে, কখনো কলেজ গেটের বাইরে। আমরা একসঙ্গে বসে চা খেতাম, হাসতাম, গল্প করতাম। আমি বুঝতে পারছিলাম আমি প্রেমে পড়ছি। তবে আমি তখনও মুখ ফুটে কিছু বলিনি। না আমি, না অর্ক। কিন্তু আমাদের মধ্যে যে একটা অনুভূতির বাঁধন তৈরি হয়েছে, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। আমার রাতের ঘুম উড়ে যাচ্ছিল কেবল ভেবেই, ও কি আমাকে সত্যিই পছন্দ করে। শেষে একদিন যখন আমরা গঙ্গার ধারে বসেছিলাম সন্ধেবেলা, অর্ক হঠাৎ বলল, তুই জানিস, কারো সঙ্গে এমন কথা বলতে পারা খুব সহজ হয় না। আমি কিছু বলিনি, শুধু চুপচাপ ওর মুখের দিকে তাকিয়েছিলাম। তখনও বুঝিনি এই ছেলেটার চোখের পেছনে একটা অদ্ভুত অন্ধকার লুকিয়ে আছে। অর্কর সঙ্গে সময় কাটাতে কাটাতে আমার দিনগুলো যেন অন্যরকম হয়ে উঠেছিল। পড়াশোনার ফাঁকে তার সঙ্গে দেখা, ফোনে কথা বলা, আর হঠাৎ হঠাৎ কোনো রাস্তায় হেঁটে যাওয়া, সবটাই যেন এক অলিখিত বন্ধনে বাঁধা। আমি অনুভব করছিলাম অর্ক আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। একদিন বিকেলে আমরা একসঙ্গে কলেজের পাশের এক ছোট্ট ক্যাফেতে বসে চা খাচ্ছিলাম। অর্ক খুব সহজভাবে বলল, তুই জানিস তুলসী, তোর সঙ্গে গল্প করে সময় কাটালে আমার আর কিচ্ছু চাই না জীবনে। আমি সেদিন শুধু হাসলাম, কিছু বলিনি। কিন্তু মনের ভেতরে যেন একরাশ অনুভূতির আছড়ে পড়ছিল। ওর প্রতি আমার বিশ্বাস এতটাই গভীর হয়ে গিয়েছিল যে ও কিছু বললেই আমি মেনে নিতাম। ওর কথা, ওর চোখের ভাষা, ওর নীরবতা, সবই আমার মনে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি করত। আমি জানতাম না এটা প্রেম নাকি শুধু একতরফা ভাবনা। সব কিছুর পরেও অর্ক আমি দুজনকে অনেক ভালোবাসতাম। আর এই ভালোবাসায় মত্ত হয়ে আমি আর অর্ক সিদ্ধান্ত নিলাম, আমরা দুজন পরিবারকে না জানিয়ে বিয়ে করার কথা। পরে হয়তো কোনো এক সময় আমাদের পরিবারকে জানাব। কারণ আমি অর্ককে ছাড়া থাকতে পারছিলাম না। অর্কও আমাকে ছাড়া থাকতে পারছিল না।
এক পর্যায়ে আমরা দুজন পরিবারের সম্মতি না জানিয়ে দুজনকে বিয়ে করে ফেললাম। বিয়ে করে আমরা বেশ কয়েকদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন একটি বাসায় একসাথে আমরা দুজন মাস দুয়েক সংসারও করলাম। প্রথমেই অর্ক আমাকে অনেক ভালোবাসত, আমিও তাকে অনেক ভালোবাসতাম এবং বিশ্বাস করতাম। কিন্তু এই ভালোবাসা আর বিশ্বাসের মধ্যে একদিন এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল, যা আমার জীবনটাকে পুরোপুরি অন্ধকারের ছায়ায় ঢেকে দিয়েছিল। বন্ধুরা খুব সুন্দরভাবেই চলছিল আমার সংসার। হঠাৎ আমাদের কলেজ কিছুদিনের জন্য ছুটি ঘোষণা করল। আমি আর অর্ক ছুটি পেয়ে প্রত্যেকেই নিজেদের বাড়িতে চলে গেলাম। কিন্তু আমাদের প্রতিদিনই ফোনে কথা হতো। এভাবেই বন্ধুরা চলছিল আমাদের সম্পর্ক। কিন্তু কিছুদিন পর ধীরে ধীরে অর্কর মধ্যে আমি একটা অদ্ভুত পরিবর্তন অনুভব করছিলাম। আগের মতো অর্ক আর প্রতিদিন ফোন করত না, দেখা করার ইচ্ছেও কমিয়ে দিয়েছিল। শুরুতে ভেবেছিলাম ও হয়তো ব্যস্ত, কিন্তু কয়েকদিন পর বুঝলাম বিষয়টা কিছুটা আলাদা। আমি জিজ্ঞেস করেছিলাম, অর্ক, সব ঠিক আছে তো? ও হাসতে হাসতেই বলেছিল, হ্যাঁ রে, পড়াশোনার চাপ বেড়ে গেছে একটু। আমি ওর কথা বিশ্বাস করেছিলাম, কিন্তু মনের ভেতর একটা কেমন জানি সন্দেহ রয়ে গেল। তারপর একদিন হঠাৎ কলেজে গিয়ে শুনি অর্ক অন্য একটা মেয়ের সঙ্গে কেমন জানি অদ্ভুত ভাব নিয়ে কথা বলছে। সে মেয়েটি ছিল আমাদের কলেজেরই সিনিয়র, নাম মধুরিমা। ওদের একসঙ্গে হাসতে দেখে আমি বুঝে গিয়েছিলাম কিছু একটা বদলে গেছে। আমি মন থেকে ভেঙে পড়েছিলাম, কিন্তু মুখে কিছু বলিনি। শুধু নিজের মধ্যে একরাশ কান্না রেখেছিলাম। অর্ক বুঝতেও পারেনি ওর পরিবর্তন আমাকে কতটা কষ্ট দিচ্ছে। হয়তোবা বুঝেও দেখানোর প্রয়োজন মনে করেনি। সেদিন রাতে বারান্দায় দাঁড়িয়েছিলাম একা। আকাশে ছিল অল্প মেঘ, হালকা ঠান্ডা হাওয়া। মনে হচ্ছিল কোনো এক অজানা শূন্যতা আমাকে গ্রাস করে নিচ্ছে। ভালোবাসা কি এতটাই ক্ষণস্থায়ী? নাকি আমি সত্যিই ভুল মানুষটাকে বিশ্বাস করেছিলাম? অর্কর সেদিনের আচরণ আমাকে মনের ভিতর থেকে কাঁপিয়ে দিয়েছিল। মধুরিমার সঙ্গে ওর হাসিমুখে কথা বলার দৃশ্য চোখ থেকে কিছুতেই মুছতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি যেন এক অবাঞ্ছিত অতীত, যার কোনো গুরুত্ব নেই। অথচ আমি যে ওর জন্য কতটা জায়গা করে নিয়েছিলাম সেটা বুঝবে কে? পরদিন কলেজে গিয়েও মনটা ভালো ছিল না। বন্ধুদের সঙ্গে মিশতে ইচ্ছা করছিল না। ক্লাসে ঢুকেও কেমন একটা অচেনা পরিবেশ মনে হচ্ছিল। অথচ চারপাশের সবাই স্বাভাবিক ছিল, শুধু আমি যেন এক অন্য গ্রহের বাসিন্দা। আমি বুঝে গিয়েছিলাম আমার দৃষ্টিভঙ্গিটাই বদলে গেছে অর্কর জন্য। অর্ক এড়িয়ে যাচ্ছিল আমাকে। ক্লাসের ফাঁকে, করিডোরে যখন আমি তার দিকে চাইতাম, তখন সে হঠাৎ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিত। সেই অস্বস্তিকর নীরবতা আমাকে আহত করছিল। মনে মনে ভাবতে লাগলাম, আমি কি করেছিলাম যে এমন অবহেলা পাওয়ার যোগ্য হয়ে গেলাম? একদিন সাহস করে ওকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম, তুই কি এখন আর আমার সঙ্গে কথা বলতে চাস না? ও কিছুক্ষণ চুপ করেছিল, তারপর বলেছিল, তুলসী, আমরা শুধু ভালো বন্ধু ছিলাম। আমি তো কখনো কিছু বলিনি তোকে। ওর চোখে কোনো দয়া ছিল না, কেবল নির্লিপ্ততা। সেই কথাগুলো আমার হৃদয়ে ছুরি চালানোর মতো লেগেছিল। আমি আর কিছু বলিনি, শুধু ঘুরে দাঁড়িয়ে চলে গিয়েছিলাম। কিছু কান্নাকে দমিয়ে রাখতে হয়, কিছু অভিমান গিলে ফেলতে হয়। সেদিন এই সত্য আমি হাড়ে হাড়ে বুঝেছিলাম। পরের দিন আমি ক্লাসে গেলাম না। একা ঘরে বসে ছাদের দিকে তাকিয়ে শুধু ভাবছিলাম, এটাই কি ভালোবাসার শেষ পরিণতি? যার জন্য নিজের আত্মসম্মান, সময়, সম্মান সব দিয়ে দিয়েছিলাম, সে কি এত সহজে বলে দিতে পারে, আমি তো কিছু বলিনি? আমার মা বুঝতে পারছিলেন আমি ভালো নেই। তিনি পাশে এসে শান্ত স্বরে বলেছিলেন, মা তুলসী, তুই একজন মেয়ে, তোকে আরও শক্ত হতে হবে। জীবনে চলার পথে এরকম পরিস্থিতি আসতেই পারে, আর তা তোকে আরও শক্ত করে মোকাবেলা করতে হবে। কাঁদতে শিখবি ঠিকই, কিন্তু হার মানবি না। জীবনটা তো শুধু একটা সম্পর্কের উপর দাঁড়িয়ে থাকে না। আমি কিছু বলিনি, শুধু চোখ থেকে গড়িয়ে পড়ছিল নীরব জলধারা। তবে ঠিক করেছিলাম, আর কান্না নয়। নিজের জন্য, নিজের আত্মমর্যাদার জন্য একটা নতুন পথ বেছে নিতে হবে। অর্ককে ভুলে যেতে না পারলেও তাকে কেন্দ্র করে নিজেকে আর ভেঙে পড়তে দেব না। সেই দিনই আমি নিজের জন্য একটা নতুন শুরুর প্রতিজ্ঞা করেছিলাম। নিজেকে সময় দেওয়া ছাড়া আমার আর কিছু করার ছিল না। অর্কর অভিমান, অবহেলা আর মধুরিমার উপস্থিতি, সব মিলিয়ে মনে হচ্ছিল আমার পৃথিবীটাই বদলে গেছে। কিন্তু জীবনের সবচেয়ে অন্ধকার সময়েই তো মানুষ নিজের ভেতরের আলো খুঁজে পায়।
আমি ধীরে ধীরে সেই আলো খুঁজতে শুরু করলাম। আমি পড়াশোনায় মন দিলাম, নিজেকে তৈরি করলাম নতুন করে। গল্পোপন্যাস পড়া, গান শেখা এবং মায়ের সঙ্গে রান্নাঘরে সময় কাটানো, এসব ছোট ছোট আনন্দ আমাকে নতুন করে বাঁচতে শেখাল। একদিন যখন আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম নিজেই নিজের চোখে আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছি। এই সময়েই কলেজে আমাদের নতুন একজন অতিথি শিক্ষক এলেন, নাম ছিল তন্ময় মুখার্জি। বয়সে তরুণ, আচরণে ভদ্র ও মিশুক। ওর পাঠদানের ভঙ্গি অন্যরকম ছিল, প্রাণবন্ত, চিন্তাশীল। প্রথম দিন থেকেই ওর প্রতি একটা আলাদা কৌতূহল জন্ম নিল আমার। তন্ময় স্যার ছাত্রদের সঙ্গে কখনোই বেশি দূরত্ব রাখতেন না, কিন্তু একটা সম্মানের পরিসর বজায় রেখে চলতেন। আমি যখন প্রশ্ন করতাম তিনি খুব মনোযোগ দিয়ে শুনতেন, তারপর ধৈর্য ধরে উত্তর দিতেন। এমন শ্রদ্ধাপূর্ণ ব্যবহার আমি অনেক দিন পর অনুভব করলাম। একদিন ক্লাস শেষে আমি লাইব্রেরিতে বই খুঁজছিলাম। হঠাৎ পেছন থেকে তন্ময় স্যারের গলা শুনলাম, তুলসী, তুমি তো অনেক ভালো প্রশ্ন করো, লেখালেখি করো না? আমি একটু অবাক হয়ে বললাম, লিখতাম একসময়, এখন আর হয় না। তিনি হেসে বললেন, আবার শুরু করো। নিজের ভাবনাগুলোকে শব্দে পরিণত করতে শেখো। সেই কথাটা আমার মনে গেঁথে গেল। আমি সেদিন রাতেই একটা ছোট গল্প লিখে ফেললাম, ভালোবাসা, প্রত্যাখ্যান আর আত্মসম্মানের গল্প। লেখার শেষে মনে হচ্ছিল আমি যেন নিজের কষ্টটাকেই কাগজে রেখে এসেছি, হৃদয় আর তেমন ভার লাগছে না। তন্ময় স্যারকে সাহস করে গল্পটা দেখালাম। তিনি পরে বললেন, তুমি একদিন অনেক বড় হবে তুলসী। এই আবেগ, এই ভাষা, এগুলো হারিও না। স্যারের চোখে যে আন্তরিকতা ছিল তা যেন আমার শুকিয়ে যাওয়া আত্মবিশ্বাসে একটু জল দিয়ে সতেজ করে দিল। এই নতুন প্রেরণার সঙ্গে আমার জীবন আবার একটু একটু করে ছন্দে ফিরছিল। তবে অর্ক, মধুরিমা আর সেই অতীতের ছায়া এখনো মাঝে মাঝে এসে দাঁড়াত। তবে আমি জানতাম এবার আমি নিজেকে হারাতে দেব না। সময় বদলাচ্ছে, আমিও বদলে যাচ্ছি। একদিন বিকেলে আলমারির পুরনো ডায়েরিগুলো ঝাড়তে গিয়ে হঠাৎ একটা চিঠি পেলাম। অর্কর লেখা। বিয়ের আগেই লেখা হয়েছিল, তখনকার সেই আবেগময় সময়ের। চিঠিতে ছিল আমাদের প্রথম বেড়ানোর কথা, ওর মায়ের সঙ্গে আমার প্রথম পরিচয়ের স্মৃতি, আর ভবিষ্যতের স্বপ্ন, যা এখন শুধুই অতীত। চিঠিটা পড়ে আমার চোখে জল এলেও আমি নিজেকে ভাঙতে দিলাম না। এসব এখন শুধুই কাগজে বন্দি স্মৃতি। জীবনের অধ্যায়গুলোতে যেমন পুরনো পাতাগুলো ঝরে পড়ে, তেমনি কিছু সম্পর্ক ঝরে যায় সময়ের নিয়মে। আমি সেটাই বুঝে নিয়েছি। কলেজে আমার লেখালেখির চর্চা বাড়তে লাগল। তন্ময় স্যারের উৎসাহে আমি নিয়মিত সাহিত্য পত্রিকায় লিখতে লাগলাম। কিছু কিছু গল্প পাঠকদের মনও ছুঁয়ে যাচ্ছিল। ক্লাসে অনেকে এসে বলতো, তুলসী, তোমার লেখায় একটা আলাদা আবেগ আছে। আমি হাসতাম আর বলতাম, আবেগটাই তো আমার পরিচয়। একদিন সন্ধ্যায় তন্ময় স্যার কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতির জন্য আমাদের সবাইকে ডেকে পাঠালেন। ওখানেই প্রথম আমি মঞ্চে আমার নিজের লেখা কবিতা আবৃত্তি করলাম। কাপা কণ্ঠে শুরু করলেও ধীরে ধীরে সাহস পেলাম। শেষে হলে করতালির ধ্বনি, মনে হচ্ছিল যেন কেউ আবার আমাকে চিনে নিচ্ছে। তন্ময় স্যার বললেন, তোমার কণ্ঠে জীবন আছে। এই কণ্ঠই তোমার শক্তি। আমি মাথা নিচু করে শুধু বললাম, আপনার ভরসাই আমাকে নতুন করে গড়েছে। এই সম্পর্কের মাঝে শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর একটা মানবিক বন্ধন গড়ে উঠছিল, যা কোনো আবেগে বিভ্রান্ত নয়। একদিন স্যার হঠাৎ বললেন, তুলসী, আমরা শুধু শিক্ষার্থী আর শিক্ষক নই, আমরা মানুষ, যাদের জীবনের গল্প আছে। তুমি চাও তো তোমার গল্পটা অন্যদের জানাও। আমি চুপ করেছিলাম, কারণ আমার গল্পটা তো এখনো সম্পূর্ণ হয়নি। শেষটা কি হবে আমি জানি না। তবে এটা বুঝতে পারছিলাম, কেউ যদি তোমার ভাঙা টুকরোগুলো জোড়া দিতে সাহায্য করে, তাকে ছোট করে দেখা উচিত নয়। তন্ময় স্যার আমার জীবনে সেই একজন, যে আমাকে আবার নিজের চোখে দেখতে শিখিয়েছে। ভালোবাসা না হলেও এই সম্পর্কটা আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল। তবুও মনের এক কোণে একটা দ্বিধা ছিল, আমি কি ভুলে যাচ্ছি অর্কর প্রতি দায়িত্ব, নিজের অতীত, নাকি সময়ের স্রোতে এগিয়ে যাওয়াটাই প্রকৃত প্রাপ্তি? আমি উত্তর খুঁজে পাচ্ছিলাম না, তবে খোঁজা থামাইনি। কলেজে বসন্ত উৎসবের দিন সবাই খুব ব্যস্ত। আমি ক্যানভাসে রং তুলছিলাম, তখনই তন্ময় স্যার এসে পাশে দাঁড়ালেন। একটু হেসে বললেন, তুলসী, আজকের দিনটা শুধু পড়াশোনার না, নিজেকে প্রকাশ করার। তুমি গাইবে না? আমি একটু ইতস্তত বোধ করলেও বললাম, চেষ্টা করতে পারি স্যার। মঞ্চে উঠে আমি একটা পুরনো রবীন্দ্রসঙ্গীত গাইলাম, মন যেন একখানা নৌকা। গলার কম্পন টের পাচ্ছিলাম, কিন্তু চোখ বন্ধ করে গাইতে থাকলাম। গানের শেষে করতালির শব্দ আমাকে অভিভূত করল।
মঞ্চ থেকে নেমে আসতেই তন্ময় স্যার বললেন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন এক রহস্যময় নারী। সত্যিই তোমার কণ্ঠে অনেক জাদু আছে। আর এই কণ্ঠের ধারাবাহিকতা বজায় রেখে সাহসিকতার সাথে তুমি মোকাবেলা করলে তোমার সাফল্য নিশ্চিত। আমি বিশ্বাস করি তুমি একদিন আন্তর্জাতিক মানের শিল্পী হয়ে উঠবে। সেই দিন রাতেই বাসায় ফিরে চুপচাপ নিজের আয়নায় তাকিয়ে থাকলাম। আগের তুলসী আর আজকের তুলসীর মধ্যে তফাৎটা অনেক। তখন ছিলাম কারো মেয়ে, কারো স্ত্রী, আজ নিজেকে চেনাতে পারছি নিজের পরিচয়ে। একটা নীরব আত্মবিশ্বাস ভেতরে তৈরি হচ্ছিল। পরদিন সকালে মা বললেন, তুমি খুব বদলে গেছ তুলসী, এখন তোমাকে দেখে শান্তি লাগে। আমি মায়ের মুখে এমন কথা শুনে অভিভূত হলাম। ওনার চোখে আমি শুধুই কষ্টের মেয়ে ছিলাম একসময়, আজ আমি নিজের পায়ে দাঁড়ানো মানুষ। বিকেলে কলেজ শেষে তন্ময় স্যার আমাকে বললেন, তোমার লেখাগুলো নিয়ে আমরা একটা ছোট পত্রিকা প্রকাশ করতে পারি। আমি বিস্মিত হলাম। কেউ আমার লেখা ছাপানোর কথা ভাবছে, এটা ছিল স্বপ্নের মতো। সম্মতি দিলাম, কিন্তু বললাম, তবে শর্ত একটাই, সব লেখা সত্যের উপর ভিত্তি করে হবে। পত্রিকার জন্য লেখা দিতে গিয়ে আমি নিজের মনের ভেতরের সব কষ্ট, অনিশ্চয়তা, সংগ্রাম সবকিছু মিশিয়ে লিখতে শুরু করলাম। এই লেখার মধ্যেই যেন আমার মুক্তি ছিল। প্রতিটি শব্দ ছিল যেন আমার আত্মার প্রতিবাদ, আত্মসম্মানের প্রতিধ্বনি। একদিন পত্রিকার প্রুফ হাতে পেলাম। নিজের নাম ছাপা দেখে চোখে জল এসে গেল। তন্ময় স্যার পাশে দাঁড়িয়ে বললেন, এই কাগজটা শুধু লেখা নয়, এটা তোমার যাত্রার দলিল। আমি মাথা নিচু করে বললাম, আপনিই তো পথ দেখিয়েছেন স্যার। তবে হৃদয়ের কোণে এখনও একটা দ্বন্দ্ব ছিল, এই যে এগিয়ে চলেছি, তাতে কি পেছনের কোনো দায়িত্ব ভুলে যাচ্ছি? আমি জানি না, তবে এটা বুঝি, কোনো সম্পর্ক যদি সত্যিই গভীর হয় তা কখনো ছেড়ে যায় না, শুধু রূপ বদলায়। সকালবেলায় কলেজে ঢুকেই তন্ময় স্যারের কাছ থেকে একটি খবর পেলাম, আমার লেখা তুলসীর কথা ছোট পত্রিকায় সাড়া ফেলেছে। অধ্যক্ষ ম্যাডাম পর্যন্ত পরে প্রশংসা করেছেন। এতদিনে কেউ আমার কণ্ঠ শুনেছে, এটা আমার জীবনে প্রথম স্বীকৃতি। মনে হচ্ছিল আমি যেন ধীরে ধীরে অন্য এক তুলসীতে রূপ নিচ্ছি। ক্লাস শেষে তন্ময় স্যার জানালেন, কলকাতা লিটারেচার ফেস্টে তোমার লেখা পাঠ করার আমন্ত্রণ এসেছে। আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি। এতটা পথ একা পেরিয়ে এসেছি, আজ যেন সেই সব কষ্ট সার্থক হচ্ছে। একা দাঁড়িয়ে নিজের হয়ে কথা বলা, এটা এক অনন্য সাহসের কাজ। বাড়ি ফিরে মা বললেন, তুই যা করছিস, আমি গর্বিত। সেই মুহূর্তে বুঝলাম, মা আর সমাজের চোখে আমি আর কারো স্ত্রী নাই, একজন আত্মবিশ্বাসী নারী। আমি নিজেই আমার পরিচয়। তুলসী রানী, একজন মেয়ে যার গল্পের পেছনে আছে ত্যাগ, সংগ্রাম আর সাহসের প্রতিচ্ছবি। উৎসবের দিন যখন মঞ্চে উঠে আমার লেখা পড়ে শোনালাম, সবার চোখে ছিল বিস্ময় আর মুগ্ধতা। আমি পড়ছিলাম এক নারীর জীবনের ভাঙাগড়ার কথা, ভালোবাসা, বিচ্ছেদ, সমাজের চাপ, সব মিলিয়ে এক সত্য গল্প। শ্রোতারা আমার গল্পে যেন নিজেদের খুঁজে পাচ্ছিলেন। মঞ্চ থেকে নেমে আসার পর একটা মেয়ে এসে বলল, আপু, আপনি আমার মতো অনেক মেয়ের সাহসের প্রতীক। আমি ওকে শান্তভাবে বললাম, হয়তো এটাই আমার জীবনের আসল প্রাপ্তি, কারো অনুপ্রেরণা হয়ে ওঠা। এই মুহূর্তটা ছিল আমার জীবনের সবচেয়ে শান্তিপূর্ণ অনুভব। সন্ধ্যাবেলায় নদীর ধারে দাঁড়িয়ে আমি নিজের সঙ্গে কথা বলছিলাম। বিয়ে, সংসার, কষ্ট সবকিছুর মধ্যে আমি এখন নিজেকে চিনেছি। কেউ যদি কখনো ফিরে আসে, আমি তাকে বলবো, আমি আর আগের তুলসী নই। এখন আমি একজন লেখিকা, একজন সংগ্রামী, একজন মানুষ। তন্ময় স্যার বিদায়ের আগে বললেন, তোমার পথ এখানেই শেষ নয় তুলসী, এ তো কেবল শুরু। আমি মুচকি হেসে বললাম, আমি জানি, এবার আমি নিজের গল্প নিজেই লিখব। একটা স্বাধীনতা অনুভব করছিলাম, ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার স্বাধীনতা। ঠিক সেই মুহূর্তে তন্ময় স্যার আমাকে বলল, তুলসী, তোমার সাথে আমার কিছু কথা ছিল। যদি তোমার অনুমতি পাই তাহলে আমি বলবো। আমি বললাম, কি কথা স্যার? তখন তন্ময় স্যার আমাকে বলল, তুলসী, কেন জানি মনে হয় আমি তোমাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি। তোমার কণ্ঠ, তোমার কবিতা, তোমার গান, তোমার নৃত্য সবকিছুই যেন আমার চোখে সব সময় দৃশ্যমান হয়ে থাকে। আমি জানি তোমার অতীত তোমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি তোমার অতীতের সমস্ত কষ্ট মুছে দিতে চাই। যদি অধিকার চর্চা মনে না কর, তাহলে তুলসী, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বললাম, স্যার, আমি মানছি আপনি আমার সবকিছু জানেন। কিন্তু তখন তন্ময় স্যার আমাকে বললেন, কোনো কিন্তু নয় তুলসী। আমি কালই তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাচ্ছি। তারপর, বন্ধুরা, আমার পরিবারের সম্মতিতে তন্ময় স্যারের সাথে আমার বিয়ে হয়ে যায়।
এটি আমার দ্বিতীয় বিয়ে হলেও বিয়ের পর তন্ময় স্যারের ভালোবাসা আমাকে সবকিছু ভুলে যেতে সাহায্য করেছিল, আমার অতীত, আমার অতীতের সমস্ত স্মৃতি। সবকিছুর পরে বন্ধুরা, আমার জীবনের এত কষ্ট আর এত লাঞ্ছনার পরেও তন্ময় স্যারের ভালোবাসা পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদের বলতে চাই, জীবনে যদি কাউকে কখনো নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকো, তাহলে হয়তো কিছুটা কষ্ট হয়, অনেক ক্ষেত্রেই হয়, কিন্তু এর ফলাফল অনেক ভালো হয়। ভালোবাসার মধ্যে যদি ধৈর্য, আত্মবিশ্বাস, নির্ভরতা এবং শ্রদ্ধাশীলতা থাকে, তাহলে সেই ভালোবাসা একদিন না একদিন পূর্ণতা পায়। যেমন আমি আমার জীবনে একজনকে ভালোবেসে ঠকেছি, কিন্তু আমার ভালোবাসায় কোনো অপবিত্রতা বা স্বার্থপরতা ছিল না। সেই কারণেই শেষ পর্যন্ত ভগবানের কৃপায় আমি আমার জীবনটাকে আবার নতুন করে গড়ে তুলতে পেরেছিলাম। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।